আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি আমি মেজর ডালিম বলছি এর পঞ্চম পর্ব। এই অবস্থার সুযোগ গ্রহণ করে আমি ও নূর মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাশারকে একান্তভাবে কর্নেল ওসমানীর পদত্যাগের আসল কারণ খুলে বললাম। আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম কর্নেল ওসমানীর এ ধরনের স্ট্যান্ডে অস্থায়ী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আঁটছে, তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে। তাদের এই পরিকল্পনার পেছনে মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডাররাও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে। এই প্রসঙ্গে আমরা আমাদের দিল্লির অভিজ্ঞতা ও বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম। সবকিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে রাখতে হবে। তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব, আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে তারা একমত হলেন। ঠিক হলো, উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন। একই সাথে তাকে আশ্বাসও দেওয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের তরফ থেকে। কর্নেল ওসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে। সবাই তার পদত্যাগ করার পেছনের যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থে বিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনি মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। তাদের দেওয়া অ্যাসুরেন্সের পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ও অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়েছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্য বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বলেন, তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানীর ওপর অনাস্থা পোষণ করেছেন। মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয়, সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থাই যে রয়েছে কর্নেল ওসমানের ওপর মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তা নয়, তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্র বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তো বা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে, কিন্তু তার পরিণতি কি হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথা জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম ও তাজউদ্দিন দুজনই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন সাহেব বললেন, ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগ দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগের সম্পর্কে পুনর্বিবেচনা করতে পারে। তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন সেটা ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কী কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকেই। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানী থাকবেন কমান্ডার ইন চিফ হিসেবে, অন্য কেউ নয়। সেই পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন থেকে বুদ্ধিমান জনাব তাজউদ্দিন আহমেদ বুঝে নিলেন মুক্তিযোদ্ধার কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছে। পর্দার আড়ালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন
প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক নীরব সাক্ষী হয়ে নিশ্চুপ বসেছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ের বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল ওসমানীকে। পরদিন কথামতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগ প্রত্যাহার করে সম্মেলনের নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালেন। করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানালেন। কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো। চাণক্য বুদ্ধির দূরভিসন্ধি নস্যাৎ করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিল যে জানবাজ মুক্তি সেনারা অন্যায় ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবে না। এই সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল। সে আলোকেই আলোচনা পরিচালিত হয়। ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল এম.এ. রব বাংলাদেশ মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেসব নেওয়া হয়েছিল তা হচ্ছে: ১. বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ। ২. মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ এবং বর্ণনা। ক. নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে ৫ অথবা ১০ জনকে নিয়ে গঠিত ট্রেনিংপ্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে। খ. গেরিলাদের শ্রেণীবিভক্তি। অ্যাকশন গ্রুপ। এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে। তারা শতকরা ৫০ থেকে ১০০ ভাগ হাতিয়ার বহন করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশ কার্যক্রম পরিচালনা করবে। এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা ৩০ থেকে ৫০ ভাগের বেশি অস্ত্র থাকবে না। গেরিলা ঘাঁটি। প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপসের দ্বারা রক্ষিত হবে। প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতা থাকবে। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস ও শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনীর সৈনিকদের সংকুলনের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধি আসেনি। সেক্টর এবং সাবসেক্টর কমান্ডারদেরকেই নিজেদের উদ্যোগে এই দায়িত্ব পালন করতে হয়েছিল। ৩. নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপসে সংগঠিত করতে হবে। ৪. যুদ্ধ পরিকল্পনার পদ্ধতি ছিল নিম্নরূপ: ক. প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। খ. কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেয়া হবে না। বৈদ্যুতিক খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে। গ. কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেয়া হবে না। এ সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। ঘ. শত্রুপক্ষের সৈন্য ও সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। রণকৌশলগত পরিকল্পনা এভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। চ. শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলারা মরণপণ আঘাত হানবে। এই সম্মেলনে বাংলাদেশকে নিম্নোক্ত 11টি সেক্টরে বিভক্ত করা হয়। সেক্টর ১. চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অংশবিশেষ মুহুরী নদীর পূর্ব এলাকা নিয়ে এই সেক্টর গঠিত হয়। সমগ্র সেক্টরকে 5টি সাবসেক্টরে ভাগ করা হয়। মেজর জিয়া সেক্টর কমান্ডার নিয়োজিত হন। পরে জিয়া জেড ফোর্স কমান্ডার নিযুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রফিক 1 নং সেক্টর কমান্ডার নিয়োজিত হন। এই সেক্টরের মোট সৈন্য সংখ্যা ছিল 2100। এর মধ্যে 1500 ইপিআর, 200 পুলিশ, 300 সামরিক বাহিনী এবং নৌ ও বিমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল
প্রায় 100। এখানে গেরিলাদের সংখ্যা ছিল প্রায় 20,000। এদের মধ্যে 8,000কে অ্যাকশন গ্রুপ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। শতকরা 35 ভাগ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দেয়া হয় এই সেক্টরকে। 2 নং সেক্টর কুমিল্লা, ফরিদপুর জেলা, নোয়াখালী ও ঢাকার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোর্শেদ। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। সমগ্র সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 4,000। গেরিলা ছিল 30,000। মেজর খালেদ মোশাররফ কোর্স কমান্ডার হিসেবে গুরুতরভাবে আহত হওয়ার পর ক্যাপ্টেন হায়দার সেক্টর কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। 3 নং সেক্টর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ। এই নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টরটিকে 10টি সাবসেক্টরে ভাগ করা হয়। গেরিলাদের সংখ্যা ছিল 10,000। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর শফিউল্লাহ। এসফোর্স গঠনের পর মেজর শফিউল্লাহর জায়গায় মেজর নুরুজ্জামানকে 3 নং সেক্টরে দায়িত্ব দেওয়া হয়। 4 নং সেক্টর উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ থানার মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে গঠিত হয় 4 নং সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর চিরঞ্জন দত্ত। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা ছিল প্রায় 12,000। 5 নং সেক্টর সিলেট জেলার উত্তরাঞ্চল নিয়ে গঠিত হয় এই সেক্টর। কমান্ডার নিযুক্ত হন মেজর মীর শওকত আলী। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 800। গেরিলা ছিল প্রায় 5,000। সেক্টরটিকে 6টি সাবসেক্টরে বিভক্ত করা হয়। 6 নং সেক্টর এই সেক্টর রংপুর এবং দিনাজপুর নিয়ে গঠিত হয়। উইং কমান্ডার MK বাশার নিযুক্ত হন সেক্টর কমান্ডার হিসেবে। সাবসেক্টর 5টি। নিয়মিত বাহিনীর সংখ্যা প্রায় 1200। গেরিলা ছিল প্রায় 6,000। 7 নং সেক্টর রাজশাহী, পাবনা, বগুড়া জেলা এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয় এই সেক্টর। সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর নাজমুল হক। যুদ্ধকালীন সময় এক মোটর দুর্ঘটনায় তিনি শহীদ হলে তার স্থলে সেক্টর কমান্ডার নিযুক্ত হন মেজর MA হাসান। সাবসেক্টরের সংখ্যা 8টি। সৈন্য সংখ্যা প্রায় 2,000। গেরিলা প্রায় 8,000। 8 নং সেক্টর কুষ্টিয়া, যশোর এবং খুলনার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠন করা হয়। 15ই জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর MA ওসমান চৌধুরী। পরবর্তীকালে মেজর ওসমানকে হেডকোয়ার্টার্সে বদলি করে নিয়ে আসা হয়। পাকিস্তান থেকে পালিয়ে আসার পর মেজর মঞ্জুর 8 নং সেক্টরের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3,000। গেরিলা প্রায় 8,000। সাবসেক্টরের সংখ্যা 7টি। 9 নং সেক্টর বরিশাল, পটুয়াখালী, খুলনার অংশবিশেষ, ফরিদপুরের একাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর MS জলিল। সাবসেক্টরের সংখ্যা ছিল 8টি। নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1500। গেরিলা প্রায় 15,000। 10 নং সেক্টর এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নো কমান্ডোরাই এই সেক্টরের অধীনে ছিল। শত্রুপক্ষকেও টার্গেট ধ্বংস করার জন্য প্রয়োজন মতো বিভিন্ন সেক্টরের গ্রুপ গঠন করে তাদের নির্দিষ্ট দায়িত্বে পাঠানো হবে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়। তাদের দায়িত্ব সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় সেক্টর কমান্ডারদের। দায়িত্ব সম্পন্ন করার পর নো কমান্ডাররা সব আবার তাদের মূল আস্তানা 10 নং সেক্টরে ফিরে আসবে ঠিক করা হয়। 11 নং সেক্টর এই সেক্টর ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং তুরা ও গারো অঞ্চল নিয়ে। কমান্ডার নিযুক্ত হন মেজর তাহের। 15ই নভেম্বর এক অভিযানে তিনি গুরুতরভাবে আহত হয়ে একটি পা হারান। সাবসেক্টর ছিল 18টি। গেরিলা সংখ্যা 25,000। এই সম্মেলনে সেক্টরসমূহ সম্পর্কে সিদ্ধান্ত নেবার পর মুক্তি ফৌজের সৈনিকদেরকেও নিম্নলিখিত ক্যাটাগরিতে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মিত বাহিনী 25শে মার্চ রাতের শ্বেত সন্ত্রাসের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, EPR, পুলিশ, আনসার, মুজাহিদ কোর এবং অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বাঙালি সদস্যদের নামকরণ করা হয় নিয়মিত বাহিনী। বিশেষ ফোর্স আর্মি ব্যাটালিয়নের সমন্বয়ে 3টি ব্রিগেড গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনকার 5টি ব্যাটালিয়নকে কেন্দ্র করেই নিয়মিত বাহিনীর পুনর্গঠনের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাটালিয়নের জনশক্তি ছিল খুবই কম। প্রত্যেক সেক্টর থেকে উপযুক্ত লোক সংগ্রহ করে এদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ক্রমান্বয়ে নতুন আরও ব্যাটালিয়ন দাঁড় করানোর সিদ্ধান্ত হয়। এগুলোকে পরে ব্রিগেড গ্রুপে সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদের দ্বারা গঠিত 3টি ব্রিগেড গ্রুপই পরে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স নামে পরিচিত হয়। সেক্টর ট্রুপস উপরোক্ত ব্যাটালিয়নগুলোতে যেসব EPR, পুলিশ, আনসার, মুজাহিদ ও সামরিক বাহিনী সৈনিকদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না, তাদেরকে সেক্টর ট্রুপস হিসেবে যুদ্ধ করার জন্য ইউনিট এবং সাব ইউনিটে সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের জীবন ধারণের জন্য নগণ্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হয়।
মুজিবনগর অস্থায়ী সরকারের তরফ থেকে, কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বেশিরভাগই ওই অর্থ গ্রহণ না করার পক্ষে অভিমত ব্যক্ত করেন। অনিয়মিত বাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স FF গেরিলা হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাদের ট্রেনিং দেয়া হতো তাদের বলা হতো অনিয়মিত বাহিনী, গণবাহিনী অথবা ফ্রিডম ফাইটার্স। প্রথম পর্যায়ে অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলার অভাব ছিল। সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ এবং কঠোর সংগ্রামী জীবনযাপনের মধ্যে দিয়ে তাদের সুশৃঙ্খল গেরিলা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গণবাহিনী সদস্যদের ট্রেনিংকালে সামান্য পকেট খরচা এবং বাংলাদেশের ভেতরে পাঠাবার সময় প্রথমবার তাদের কিছু রাহা খরচ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর তাদের বিশাল জনসমুদ্রে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে শত্রুর মোকাবেলা করার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাকে, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূরকে আগেই দায়িত্ব বহাল রাখা হয়। কনফারেন্সে কমান্ডারদের নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং সদস্য সংখ্যা হিসাব করে তাদের জন্য কাপড়চোপড়, রেশন, অস্ত্র, গোলাবারুদ, ওয়্যারলেস সেট, টেলিফোন, অতি আবশ্যকীয় রসদপত্রের তালিকা তৈরি করে মুজিবনগর সরকারের কাছে পেশ করতে বলা হয়। অস্থায়ী সরকার চাহিদা অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করবে সেই কথা জানানো হয়েছিল মিটিংয়ে। মুক্তিযোদ্ধাদের জন্য কয়েকটি ফিল্ড হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া সেক্টর এবং সাব সেক্টরগুলোতেও চিকিৎসা কেন্দ্র খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। কনফারেন্সে কর্নেল ওসমানী সবাইকে জানালেন, ইতিমধ্যে পাকিস্তান থেকে বাঙালি সামরিক বাহিনীর অফিসাররা পালিয়ে আসার চেষ্টা এবং উদ্যোগ নিচ্ছে। এপ্রিল মাসে 3 জনের সর্বপ্রথম দলটির মাঝে রয়েছি আমি, লেফটেন্যান্ট মতি ও লেফটেন্যান্ট নূর। আমাদের কাছ থেকে জানা তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেছিলেন, অনেক বাঙালি অফিসারই স্বাধীনতা যুদ্ধে যোগ দেবার জন্য পালিয়ে আসার সুযোগ খুঁজছে, কিন্তু সীমানা পার হয়ে ভারতে পালিয়ে এসে তারপর যুদ্ধে যোগ দেওয়ার কাজটি খুবই বিপজ্জনক। বিশেষ করে পাকিস্তানের পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের জন্য তো বটেই। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারত সরকারের মনোভাব কী সেই সম্পর্কে সঠিক ধারণা করতে না পারায় অনেকেই পালিয়ে ভারতে আসতে ভরসা পাচ্ছে না। তাদের এই ব্যাপারে প্রকৃত অবস্থা বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামে যোগদান করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান থেকে অফিসাররা চলে আসছে জানতে পেরে সকলেই খুশি হলেন। আমাদের উষ্ণ অভিনন্দন জানানো হলো। অস্ত্রশস্ত্র এবং রসদপত্র সংগ্রহের ব্যাপারে পরে আমাদের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা। কখনোই আমরা প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং রসদপত্র পাইনি। যা পেয়েছি তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। নিঃসন্দেহে এ সমস্ত সমস্যার কারণে আমাদের যুদ্ধের প্রথম অবস্থায় শত্রুর হাতে মার খেতে হয়েছিল অনেক ক্ষেত্রে। পরবর্তীকালে কমান্ডাররা ক্রমান্বয়ে নিজেরাই সব ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হবার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যান। শত্রুপক্ষ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রই ছিল আমাদের হাতিয়ারের মূল উৎস। এতে করে আমাদের পাঁচমিশালি হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে হয়। ফলে গোলাবারুদ নিয়ে আমাদের নিদারুণ সংকটে পড়তে হতো। যানবাহনের সমস্যা ছিল অতি প্রকট। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং মুক্তাঞ্চল থেকে কবজা করা গাড়িগুলোর উপর নির্ভরশীল ছিলাম। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয় কমান্ডারদেরকেই। আমাদের চিকিৎসার সমস্যাও ছিল প্রকট। ভারতীয় হাসপাতালগুলো প্রায় সময় ভরে থাকত শরণার্থীতে। যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি স্থাপিত হয়েছিল 2 নং সেক্টরের বিশ্রামগঞ্জে। ব্রিটেন থেকে আগত ডক্টর জাফরুল্লাহ, ডক্টর মোমেন এবং তাদের আরও কয়েকজন বন্ধুবান্ধবের উদ্যোগে এই প্রবাসী বাঙালি ও অবাঙালি হিতৈষীদের সাহায্যে এই বেসরকারি ফিল্ড হাসপাতাল অতি কষ্টে স্থাপন করে মুক্তিযুদ্ধে তারা অমূল্য অবদান রাখেন। যুদ্ধের সময় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক চিকিৎসকই যুদ্ধে যোগদান করে, তাই তাদের ঘাটতি পূরণ করতে হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যে। তাদের নিঃস্বার্থ প্রাণঢালা সেবার কথা মুক্তিযোদ্ধারা কখনোই ভুলতে পারবেন না। এ ধরনের আরও অনেক সমস্যা ও সমাধানের উপায় কনফারেন্সে যদিও বা আলোচিত হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সব চাহিদাই পূর্ণ করা হবে বলে মুজিবনগর সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, কিন্তু যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা কখনো পর্যাপ্ত পরিমাণে কিছুই পায়নি। ঠিকমতো পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার। বর্ষাকালে জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য আচ্ছাদন নির্মাণের কথা থাকলেও সেই আচ্ছাদন তৈরি করতে পারেনি আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধারা হাড় কাঁপুনি শীতে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। তাঁবু এবং শীতবস্ত্রের পর্যাপ্ত কোনো বন্দোবস্তই করা সম্ভব হয়নি সরকারের পক্ষে।
কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত থেকেছেন আহত মুক্তিযোদ্ধারা। অধিকাংশ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আধ পেটা খেয়ে, খালি গায়ে, খালি পায়ে। সব কষ্ট, সব অসুবিধা তারা হাসি মুখে মোকাবেলা করেছিলেন একটি স্বপ্নের নেশায়। সেই স্বপ্ন স্বাধীন, শোষণমুক্ত বাংলাদেশ। জুলাই মাসে পৌঁছালেন ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং মেজর মঞ্জুর, তার পরিবার এবং 2 জন সৈনিক দেহরক্ষী। তারা শিয়ালকোট সেক্টর দিয়ে পালিয়ে আসেন। তাদের আরও পরে যারা পালিয়ে আসেন তারা হলো ক্যাপ্টেন খায়রুল আনাম, ক্যাপ্টেন পাশা, ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট বদলুল হুদা, ক্যাপ্টেন রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন ফারুক রহমান, ক্যাপ্টেন রশিদ, লেফটেন্যান্ট জাহাঙ্গীর প্রমুখ। কনফারেন্সের সুযোগে অনেকের সাথে আমাদের মতো বিনিময় হয় ভারতীয় নীল নকশার প্রভাব ও পরিণতি নিয়ে। যাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম শুধু তাদের সাথে এই গোপনে আলোচনা করা হয়েছিল এই অতি স্পর্শকাতর বিষয়টি। মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, ক্যাপ্টেন জলিল এবং উইং কমান্ডার বাশার এর অন্যতম। পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর, ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন হাফেজ, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন রশিদ, ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট হুদা, লেফটেন্যান্ট জাহাঙ্গীর ছাড়াও যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আগে থেকেই বিদ্যমান ছিল তাদের সাথেও বিস্তারিত আলোচনা হয়। পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল, অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও স্বার্থ নিয়ে আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তর ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা ঠিক হবে না। আমাদের বিভিন্ন মহলের উদ্দেশ্য এবং তাদের হীন উদ্দেশ্য হাসিলের চক্রান্তের ব্যাপারে সদা সচেতন থাকতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদেরকে সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক, তাদের মোটিভেট করতে হবে, তাদের বোঝাতে হবে সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে হবে আমাদের নিজেদেরকেই। শুধুমাত্র ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা, প্রয়োজনে পাক বাহিনীর সাথে সাথে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের। 8 কোটি বাঙালির জন্য হাসিল করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি যথার্থ স্বাধীন বাংলাদেশ। কোনো করদ রাজ্য বা নামেমাত্র স্বাধীনতা নয়, চাই প্রকৃত স্বাধীনতা এবং জাতীয় মুক্তি। প্রত্যেক কমান্ডারকে তার কর্মদক্ষতা, শৌর্যবীর্য, সাংগঠনিক দক্ষতা, আত্মত্যাগ, রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম, রণযোগ্যতা, সাহস ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে মুক্তিযোদ্ধা ও মুক্তাঙ্গনের জনগণের হৃদয়ে নেতৃত্বের স্থান করে নিতে হবে, যাতে করে যুদ্ধোত্তর পর্বে প্রয়োজনে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়। প্রতিটি মুক্তিযোদ্ধাকে তৈরি করে তুলতে হবে জনগণের ন্যাচারাল লিডার হিসেবে। এভাবেই সম্ভব হবে নিজেদের শক্তির ভিত্তিকে সুদৃঢ় করা। এভাবে নিজেদের তৈরি করতে পারলে ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জাতীয় স্বার্থ রক্ষার্থে জেহাদে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবেন যে কোনো ক্রান্তি লগ্নে। স্বার্থপর রাজনৈতিক নেতৃত্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জনগণের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। ভৌগোলিক সীমানা বিকৃত করার চক্রান্ত। বর্তমান বাংলাদেশ আদিবঙ্গের একটি অংশমাত্র। 1971 সালে জাতীয় পতাকার মাঝখানে পূর্ব পাকিস্তানের মানচিত্র বসিয়ে দেওয়ার বিষয়টি ছিল চক্রান্তমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু মুক্তিযোদ্ধা এবং সচেতন জনতার বিরোধিতার চাপে মুজিবনগর সরকার মানচিত্র সরিয়ে দিতে বাধ্য হয়। আদিবঙ্গের পরিসীমা নির্ধারিত ছিল এভাবে: উত্তরে হিমালয় পর্বতমালা, নেপাল, সিকিম এবং ভুটান, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র এবং এর অববাহিকার গড়ে ওঠা বদ্বীপ অঞ্চল, উত্তর পশ্চিমে দ্বারগঙ্গা, উত্তরে সমান্তরালভাবে প্রবাহিত ভাগীরথী নদীর অববাহিকার সমতল ভূমি, পূর্ব দিকে বার্মার পর্বতমালা, পশ্চিমবঙ্গের সর্বাঞ্চল, বীরভূমি, মালভূমি, ধলভূমি, কেয়নগড়, মৌভঙ্গের অরণ্যময় মালভূমি, দক্ষিণের বঙ্গোপসাগর। এই সমগ্র জায়গা নিয়েই ছিল প্রাচীনকালের বঙ্গ বা বাংলাদেশ। উল্লেখযোগ্য জনপদগুলো ছিল গৌর, পুন্ড্র, বরেন্দ্র, রারো, সুহম্র, তম্রলিপি, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোন, ভীল, সাবর, পুলিন্দ, হরি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা,
ওরাও ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অন্তজ এদের সমন্বয়ে সৃষ্টি হয়েছিল বঙ্গবাসী অথবা বাঙালি জনগোষ্ঠী। কালের আবর্তে বিদেশি আগ্রাসী শক্তিসমূহ এদেশকে পর্যায়ক্রমে বাংলাদেশকে বিভক্ত করেছে তাদের শাসন ও শোষণ কায়েম রাখার জন্য। ভৌগোলিক দ্বিধা বিভক্তির ফলে জাতি হয়ে পড়েছে বিভক্ত, কিন্তু ভৌগোলিক সীমানা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা গড়ে তুলেছিল সর্বোৎকৃষ্ট জনপদ, শহর, নগর, বন্দর এবং সমৃদ্ধ রাজ্য ও জনপদ। তারা সৃষ্টি ও বিকাশ ঘটিয়েছিল উন্নতমানের সংস্কৃতি এবং বিস্ময়কর ঐতিহ্যবাহী শিল্প ব্যবস্থা। এর সবকিছুই আমাদের জাতীয় গৌরব। কায়েমি স্বার্থবাদীরা যতই চেষ্টা করুক না কেন আমাদের আবাসভূমি সীমানা সম্পর্কে ধূম্রজাল সৃষ্টি করতে এবং জাতীয়বাদ নিয়ে জটিলতা এবং উদ্ভ্রান্তি সৃষ্টি করতে, যাতে করে তাদের কায়েমি স্বার্থ টিকে থাকে, তা একদিন নস্যাৎ হয়ে যাবে। কোনো বিতর্ক সৃষ্টি করতে জনগণকে সর্বকালের জন্য বোকা বানিয়ে রাখা কিছুতেই সম্ভব হবে না। জাতি একদিন ঐতিহাসিক সত্যকে অনুধাবন করতে সক্ষম হবে এবং ইনশাআল্লাহ এমন একদিন নিশ্চয়ই আসবে যখন তারা তাদের দীর্ঘদিনের অন্যায় ও বঞ্চনার হিসাব নিকাশ করে তাদের ঐতিহাসিক পাওনা আবার আদায় করে নেবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ই কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি, পুরোপুরিভাবে সুস্থ না হলেও সেপ্টেম্বরের শেষ দিকে আমি সেক্টরে ফিরে যাবার সিদ্ধান্ত নিই। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সেপ্টেম্বরে ফিরে গেলাম সেক্টরে, বা হাতে তখনও প্লাস্টার। যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মুক্তি ফৌজ এবং গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়ে হানাদার বাহিনী দিশেহারা, তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তীব্র গেরিলা অভিযানে ভীতসন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড় বড় শহরে ডিফেন্সিভ পজিশনে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন বিশাল এক মুক্তাঙ্গন। গেরিলারা প্রায় পুরো দেশেই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে। তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষ একটি বাস্তবতায় পরিণত হয়েছে। মুক্তি ফৌজের সাহস, উদ্যম এবং সাংগঠনিক শক্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রধান প্রধান শহরগুলো, এমনকি ঢাকা শহরেও প্রকাশ্য দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলেছে বীর মুক্তিযোদ্ধারা। নাস্তানাবুদ বেসামাল খান সেনারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় থাকছে। বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠেছে নাভিশ্বাসের কারণ। জানবাজ মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলোতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রায় প্রতিদিন। আমাদের মোরাল ভীষণ হাই। ইতিমধ্যে বিএলএফ এর ট্রেনিংপ্রাপ্ত সদস্যরা দেশের ভেতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র মুক্তি ফৌজের তুলনায় অনেক উঁচু মানের। এর সত্ত্বেও খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ সংঘাতে তেমন একটা অংশগ্রহণ করছে না তারা। পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের ওপর অন্যায়, জুলুম, চাঁদাবাজি এবং লুটপাট করছিল তারা। সে সমস্ত খবর পাচ্ছিলাম আমরা। তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেবার কালে অনেক জায়গায় মুক্তি ফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকী নামক এক বিএলএফ সদস্য সম্পর্কে ফলাও করে প্রচার শুরু করে, এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করছে। এ ধরনের প্রচারণায় আমরা কিছুটা বিস্মিত হলাম। পাকিস্তান আমলে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক নায়েক কাদের সিদ্দিকী শাস্তিমূলকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো বিশেষ ভূমিকার কথাও শোনা যায়নি। সেক্ষেত্রে তাকে নিয়ে এতটা হইচই কী উদ্দেশ্যে করা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না। একইভাবে মাঝে মেজর খালেদ মোশাররফকেও ফোকাসে আনার চেষ্টা চলছিল কিছুদিন। পক্ষান্তরে মেজর জিয়া তার প্রাপ্য মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে। দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ। কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার যে উদ্দাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন, তাকে মেনে নিতে পারেনি আওয়ামী লীগ সরকার। মন্ত্রিসভা এবং সচিবালয় গঠন করা হলো। তরুণ আমলারা মুজিবনগর সচিবালয়ে যোগদানে অসম্মতি জানায়। জুলাই-আগস্ট মাসে প্রবাসী সরকার সেই পুরনো ঔপনিবেশিক ধাঁচেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সে সমস্ত আমলারা সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিল। তাদের নিয়েই গঠিত হয়েছিল এই সমস্ত আমলাতান্ত্রিক সংগঠন। সেক্টর এবং সাব সেক্টরগুলোর মতো এ সমস্ত সংগঠনেও ভারতীয় প্রতিপক্ষ নিয়োগ করা হয়েছিল। কিছু তরুণ
দেশপ্রেমিক আমলা এ ধরনের উদ্যোগের অসারতা উপলব্ধি করে ওই সমস্ত মন্ত্রণালয় এবং সচিবালয়ে যোগদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। পরবর্তীতে তারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। জনাব তৌফিক এলাহি চৌধুরী এবং জনাব কামাল সিদ্দিকী ছিলেন তাদের মধ্যে অন্যতম। পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমদ তার মন্ত্রণালয় স্থাপন করলেন সার্কাস অ্যাভিনিউতে। পুরো মিশরটাই তখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হিসেবে কাজ করে যাচ্ছিল। পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী, খন্দকার মোশতাক আহমদের একান্ত সচিব জনাব কামাল সিদ্দিকী। এছাড়া সার্কাস অ্যাভিনিউতে জনাব তাহির উদ্দিন ঠাকুর এবং জনাব মওদুদ আহমেদ বহির্বিশ্বের সাথে এবং বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একটি তথ্য সেল খুলেছিলেন। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে পরিচালিত হতো। আইনজীবী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলায় জনাব মওদুদ আহমদ আওয়ামী লীগের পক্ষে কৌশলী হয়ে যথেষ্ট কাজ করেছিলেন। তবুও প্রবাসী সরকারের কাছ থেকে তিনি তার উদ্যোগের কোনো স্বীকৃতি পাননি। এ ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করে জনাব মওদুদ আহমদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে একটি নিবেদনপত্রও লিখেছিলেন। তিনি চাইছিলেন স্বীয় উদ্যোগের স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি যা কিছুই করেছিলেন প্রবাসী সরকার তার স্বীকৃতি দিয়ে তাকেও কোনো একটা বড়সড় পদে বহাল করুক। কিন্তু তার সে আশা পূরণ করেনি মুজিবনগর সরকার অজানা কোনো কারণবশত। তাজউদ্দিন আহমদ এবং খন্দকার মোশতাক আহমদের মধ্যে বিরোধ দেখা দেয়। শুরু থেকেই নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে থাকে। ভারত সরকার যে কোনো কারণেই হোক খন্দকার মোশতাক আহমেদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। ইতিমধ্যে থিয়েটার রোডের প্রধানমন্ত্রী সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতার কথা প্রকাশ হয়ে পড়তে থাকে। নীতিগত অনেক বিষয়ে জনাব তাজউদ্দিন ও তার পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ব্যবধান গড়ে উঠতে থাকে। ভারতীয় সরকারও জনাব মোশতাকের প্রতি বিরূপ হয়ে ওঠে। বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে জনাব খন্দকার মোশতাক আহমদ গোপনে CIA-এর মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। অস্থায়ী সরকারের অলক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় তিনি নাকি পাকিস্তান সরকার ও শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে পূর্ব পাকিস্তান সমস্যার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাবার চেষ্টায় আছেন। তার এই উদ্যোগের পেছনে আওয়ামী লীগের দক্ষিণপন্থী বেশ একটা বড় প্রভাবশালী অংশের সমর্থন নাকি রয়েছে। এই ধরনের গুজব ছড়িয়ে পড়ার অল্প কিছুদিনের মধ্যেই জেনারেল ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতাদের মাঝে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। নেতাদের অনেকেই তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ করে সহসা বা কোনোদিনই দেশ স্বাধীন করা যাবে কিনা এই বিষয়ে বিশেষ সন্দেহ পোষণ করতেন। তাদের মনোভাব ছিল এইরূপ, যা হবার তা তো হয়েই গেছে, আখের যতটুকু গোছাবার তাও বেশ গুছিয়ে ফেলা হয়েছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে না পারলে গোছানো সম্পদ ভোগ করা যাবে না। তাই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। তারা কলকাতায় বেশ আরাম আয়েসেই সময় কাটাচ্ছিল, কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল। এতে তাদের সম্মানেরই শুধু হানি হচ্ছিল তা নয়, তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়ছিলেন মুক্তিযোদ্ধারা। তারা যেখানে অনাহারে অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে লড়ছে, তখন এ সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেসুমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করছিল অতি নির্লজ্জভাবে। এই অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিল না। ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই। তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দোদুল্য মনতায় ভুগছেন। অনেকেই আবার ভারতীয় নীল নকশার কথা আঁচ করতে পেরে শঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু তাদের ফিরে যাবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার। ভারত সরকার কিছুতেই চাচ্ছে না বাংলাদেশ প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুক। তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে জনাব তাজউদ্দিন প্রকাশ্যে ঘোষণা দিতে বাধ্য হন, ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনো রকম আপোষের বিরোধিতা করেছিলেন। তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে। এভাবেই সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছিল। হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী মোশতাক আহমদ আমেরিকা যাচ্ছেন লন্ডন হয়ে এক সফরে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ প্রধান এবং অন্যান্য
রাষ্ট্রপ্রধান, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মত বিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করবেন তিনি এই সফরে। অতএব তার এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। যাবার সব প্রস্তুতি প্রায় শেষ। কামাল সিদ্দিকীও যাচ্ছেন সফরসঙ্গী হয়ে, কিন্তু সেই অবস্থাতে আকস্মিকভাবেই সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার। শুধু তাই নয়, মোশতাক আহমদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেয়া হয় এবং তার স্থলে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। জনাব মাহবুব আলম চাষিকে সরিয়ে দেয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে। এই ধরনের পরিবর্তনের কারণ সম্পর্কে সবকিছুই চেপে যায় তাজউদ্দিন সরকার, কিন্তু পরে সব গোপনীয়তাই ফাঁস হয়ে যায়। জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে যে জনাব মোশতাক আহমদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান এবং শেখ মুজিবরের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিল। তাদের লন্ডন সফরের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটা চূড়ান্ত ফয়সালা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো। এই চক্রান্তের খবর পেয়ে জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশে ওই পদক্ষেপ নিতে বাধ্য হন। আরও তথ্য জানা যায়, খন্দকার মোশতাক আহমদ, ইয়াহিয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল। ভারতীয় নীল নকশা এবং মুজিবনগর সরকার, চরম দুর্নীতি। আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ এবং তাদের তলবি বাহকরা মুক্তিযুদ্ধের সুযোগে চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে। শুধুমাত্র বগুড়ার টেস্ট ব্যাংক থেকে লুট করা হয়েছিল ৫৬ কোটি টাকার ওপরে। এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটা অংশ। কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনিমিনি খেলার নেক্কারজনক ইতিহাসের কোনো জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসে কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেয়ার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি। মনগড়া হিসেবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না। সংগ্রামকালের লুটপাটের সম্পদে রাতারাতি রাজনৈতিক নেতারা, তাদের পরিবার পরিজনরা এবং চিহ্নিত কিছু আমলা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিল। বাড়িগাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা। সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠছিল। সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেয়ার জন্য সর্বপ্রথম এই সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার। এই ব্যাপারে কর্নেল ওসমানীর সাথে কথাও হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ায় বিশ্ব পরিসরে সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শুধু তাই নয়, তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকেই ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই। সব শুনে তিনি বলেছিলেন, অভিযোগ যুক্তিসম্পন্ন, কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব। অবশ্যই এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে, কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশে, প্রকাশ্য গণ আদালতে। তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা, কিন্তু স্বাধীন বাংলাদেশের গণ আদালত তো দূরের কথা, কোনো কোর্ট আদালতেও ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি। কারণ এ সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিল। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে। স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থাও হয়েছিল ঠিক তাই। লুটপাট, চুরিচামারি, বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে। কর্নেল ওসমানীর কথা শুধু কথা হয়েই থেকে যায়। স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারে ন্যায়সঙ্গত কোনো বিচার পায়নি জাতি। স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে শুধু পেয়েছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, প্রতারণা ও বঞ্চনা। লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটা বিবরণ নিচে দেয়া হলো। লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল, বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বেহিসাবি খরচার জন্য জয় বাংলা শেঠ বলে পরিচিত, যেখানেই তারা যান মুক্ত হস্তে বেসুমার খরচ করেন। থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে। সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ড, প্রিন্সেস, ম্যাগস, ট্রিঙ্কাস, ব্লু ফক্স, মলিন রো, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলো জয় বাংলার শেঠদের ভিড় জমে ওঠে। দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েশি জীবন। বয় বাবুর্চিরাও তাদের আগমনে বেশ খুশি হন। এমন একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক দিন হোটেল গ্র্যান্ডের বারে মদ পান করতেন। তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কবজা করেছেন কোনোভাবে।
তার কাছে রয়েছে প্রায় 4 কোটি টাকা। একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন। বারম্যানরা কাচুমাচু হয়ে তাকে জবাব দেয়, সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেওয়া হয়েছে। জবাব শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন বাঙালি শেঠ। টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি হোটেলটাই পুরো কিনে নিতে চান। বেসামাল কিন্তু শাসালো খদ্দের, তাই বারম্যানরা চুপ করে সবকিছু হজম করে যাচ্ছিল। শেঠ আবুল তাবুল বকে, পরে একজন বারম্যানকে হুকুম দেয় কাল বার খোলার সময় থেকে বন্ধ করার আগ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মদ পরিবেশন করা যাবে না, তারাই শুধু থাকবেন বারে। তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায়। ম্যানেজার এলে শেঠ তাকে প্রশ্ন করেন, রোজ আপনাদের বারের সেল কত টাকা? ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায়। শেঠ তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন পুরো দিনের সেলের টাকায় তিনি পরিশোধ করবেন। পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমের ট্যাবে ভরে দেবার ব্যবস্থা করা হয়, তিনি তাতে গোসল করবেন। ম্যানেজার তার কথায় থ হয়ে গিয়ে মাতালের প্রলাপ মনে করে কোনো রকমে সেখান থেকে কেটে পড়েন। আরেকদিন আরও একজন জয় বাংলার শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতো পরার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে প্রায় 100 জনের একটি শানদার পার্টি দেন। এছাড়া অনেক শেঠরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন। অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন। তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই অভিপ্রায়ে অনেকেই ভীষণ অসন্তুষ্ট ছিলেন তার ওপর। অনেকে তার এই উদ্যোগে ক্ষেপেও গিয়েছিলেন। তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে। কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণমুগ্ধ ভক্ত তাকে 9 লক্ষ টাকা দামের হীরার নেকলেস উপহার দিয়েছিলেন। দরগা রোডের বিশুবাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবারবর্গ। প্রবাসী সরকারের টাকার প্রায় সবটাই কালো কালো ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশুবাবুর বাড়িতে এবং 3 নং সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের 3 তলার ছাদে 2টো কামরায়। সেখানে থাকতেন অর্থসচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার ডলি। এ টাকার কোনো হিসাব ছিল না। কলকাতার বড়বাজারের মারোয়ারিদের সাহায্যে এগুলো এক্সচেঞ্জ করা হতো। এ কাজের দালালি করেও অনেকে কোটিপতি হয়ে উঠতেন রাতারাতি। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে ওঠেন। কোনো এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএসপি অফিসারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেয়নেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলংকার খুলে নিয়েছিলেন, এমন ঘটনাও ঘটেছে। এই ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন আজ অবধি, কিন্তু তারা ছিলেন মুক্তিযোদ্ধাদের কলঙ্ক। তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কেলেঙ্কারির ভাগী হতে হয়েছিল। যুব শিবির, শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক। ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় 1 কোটি শরণার্থী। তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী, যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল, কিন্তু তার কতটুকুই বা দেয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে? এই সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের। বগুড়ার টেস্ট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে। সেই টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি। কলকাতায় মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্রগুলো। মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো খবর কিংবা তথ্য জানার জন্য ওই সমস্ত প্রাণ কেন্দ্রগুলোই ছিল মূল উৎস। ঐতিহাসিকভাবে বিখ্যাত 3 নং সোহরাওয়ার্দী এভিনিউ জনাব আর.আই. চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ভিভিআইপিদের প্রায় 17টি পরিবার। তাই সোহরাওয়ার্দী এভিনিউ সেই সময় হয়ে উঠেছিল দেশের এলিট শ্রেণীর আশ্রয়স্থল। এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, নামিদামি শীর্ষস্থানীয় আমলা, ব্যবসায়ী, পুলিশ, আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন। উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং তার পরিবার, জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী অ্যানা খালা এবং তার পরিবার, রাফি আক্তার ডলি, জনাব আসাদুজ্জামান এবং পরিবার, জনাব আলী আকবর খান, জনাব কামাল সিদ্দিকী, জনাব খসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা, জনাব আব্দুল খালেক এবং তার পরিবার, জনাব ওয়ালিউর রহমান এবং ব্রজেন দাস। এদের অবস্থানের ফলেই এই বাড়িটি হয়ে উঠেছিল খবরাখবরের বিশেষ কেন্দ্রস্থল। অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও
19 নং সার্কাস এভিনিউ এর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস, প্রিন্সেপ স্ট্রিটের বামপন্থীদের আড্ডা, প্রধানমন্ত্রীর সচিবালয়, সিইনসির হেডকোয়ার্টার্স, বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা, শিয়ালদাহ এবং বাংলাদেশ বেতার। এ সমস্ত জায়গাগুলো রাতিন 24 ঘণ্টায় লোকে লোকারণ্য হয়ে থাকত এবং সব ধরনের খবরাখবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকত। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কি ঘটেছে, গুজব কি রটেছে, তার সবকিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে। অন্যরা কি করছিল? অন্যান্য রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত। অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত। মাওলানা ভাসানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেক্টিভ কাস্টডিতে আটক হয়ে থাকেন। মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার। প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোনো প্রকার নেতৃত্ব না দিতে পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এই ব্যবস্থা করা হয়েছিল। ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানা ভাসানীকে বিশ্বাস করতে পারেননি। তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরকেও কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেয়া হয়নি পুরো 9টি মাস। ভাসানী, ন্যাপের কর্মী ও যুবনেতারা অল্পদিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ, প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নন। মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদনে আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেননি। বরং আওয়ামী লীগ, প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছেন, কিন্তু মাওলানা ভাসানী সে ফাঁদে পা দেননি। মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান জাদু মিয়া একবার কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন, তবে তিনি তার দলীয় যুব ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মত বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না। তারা ভারত সরকারের কাছ থেকে কোনরূপ সাহায্যও পাবেন না। তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেইরূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান। কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে। আওয়ামী লীগ সরকার তার আগমনকে সন্দেহের চোখে দেখেছিল। তার চলে যাবার পর মেনন, জাফর, রনরা সম্মিলিতভাবে স্বীয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন। বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা, বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন। তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন। তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন। বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে। তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশেই দায়ী। ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুরবৃত্তি করে আসছিল, ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুরবৃত্তি করেছে। প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে 8 সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার। অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। MNA, MPA এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন, তাই পরিকল্পনাও গেল ভেস্তে। প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের ওপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি, কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় MNA, MPA এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি।
ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদের। মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামিদামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এই ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো। মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা। মুক্তিযোদ্ধারা তাদের বলতেন, গালভরা কথায় ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে, এখন আমরা যুদ্ধ করছি জানবাজি রেখে। আমাদের জন্য অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, রসদপত্রের কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই। আমাদের সমস্যার অন্ত নেই। সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে সে সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন। আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারাও এই বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন। দেশ স্বাধীন হলে দেখা হবে। মুক্তিযোদ্ধাদের এ ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকারের একইভাবে শঙ্কিত হয়ে ওঠে। মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা। ভবিতব্য সত্যি হলো। বিবিসির একটি সাংবাদিকের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে। জুলাই মাসের শেষার্ধে লাঠিডিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা ও মেশিন গানের গুলিতে। চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করতে হয়। আমার ঘটাতেই স্থাপন করি ছোট খাট এবং ওপিএস রুম, যার ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ভটকে, কর্নেল বাগচি, মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি। আমি যখন আহত অবস্থায় হাসপাতালে, তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে। তারা আমার সাথে আলাপ করতে চান। আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে। ঘরে আমি তখন শয্যাশায়ী। পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ ঘুরিয়ে বললেন, এ তো দেখছি একটা ছোটখাটো ওপিএস রুম। অসুস্থ অবস্থায় এ সমস্ত ম্যাপ, ওয়্যারলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন? আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশায়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি। যুদ্ধ চলছে এবং চলবে। সেক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি। প্রশ্ন করলেন আরও একজন, শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন। আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছে। তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম। এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি। আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছে মুক্তিযুদ্ধে। দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার ও পরিজনদের ভাগ্যে যা ঘটবে, আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে। অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছুই নেই। আপনজনদের শত্রু পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে। তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি, দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে। স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। দেশকে স্বাধীন করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন, আপনাদের মতো সন্তান যে দেশে জন্ম দিয়েছে তাদের স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না। ভদ্রলোকের কথাগুলো আজও মনে আশার আলো যোগায়। ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি। 12 কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই। স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন। আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল। এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। অবিস্মরণীয় বিবাহ। বিবাহপূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক। বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানাইনি ইচ্ছে করেই। বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে, কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে। শুয়ে শুয়ে এ সমস্ত চিন্তাই করছিলাম। কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল। ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে। একান্ত অবসর
খুব কমই পাওয়া যায়। কেউ না কেউ আসছেই। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায়। ডাক্তার, নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেবার জন্য। হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। মিসেস ভটকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে। তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন। হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসল। মনটাও কেমন উদাস হয়ে গেল। নিম্মিকেই বিশেষ করে মনে পড়ছে। স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল। কিছুক্ষণের জন্যে তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে। হঠাৎ দেখলাম দরজায় 3 জন এসে দাঁড়িয়েছে, মাহবুব ও ফারুক। দুইজনই আমার প্রিয় গেরিলা কমান্ডার। কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম। নিজের চোখকেই ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব। বাপ্পি বটে। এ কি, তুই এখানে? আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম। থাক থাক, উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনেই, দুজনকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটি চেয়ার টেনে দিয়ে বসতে বলল। কিরে বাপ্পি, তুই এখানে এলি কি করে? পথ চিনলি কি করে? জানলিই বা কি করে আমি এখানে আছি? আগে বল, আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি? পাল্টা প্রশ্ন বাপ্পির। কেন জানাইনি সেটা সত্যিই কি বুঝতে পারিস না? আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই, বিশেষ করে নিম্মি, কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল। তার যুক্তি মেনে নিলাম। ঝগড়া করে লাভ নেই। আমার ভুল হয়েছে, মেনে নিলাম। কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন? তোর আহত হবার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান। খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি করেননি যে তুই ভালো আছিস। ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তাদের সেই সান্ত্বনা বাণী নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতেই। তার একই সন্দেহ, ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছে। নিম্মি সে কি কান্না! সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিল। ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওকে বললাম, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে। কিন্তু বাদ সাধলেন মা বাবা। তারা বললেন, কানাডা যাবার সবকিছুই ঠিক হয়ে গেছে, এই অবস্থায় শিলচর যাবার প্রশ্নই ওঠে না। ওহ, তুই আর নিম্মি কানাডা যাচ্ছিস বুঝি? কিছুটা অবাক হলাম আমি। হ্যাঁ, আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা মা আমাদের গামু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছে। মা দিব্যি দিয়েছে আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন। এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল? কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এর জন্য ওর উপর বাবা মা ভীষণ ক্ষেপা। মারধরও তাকে খেতে হচ্ছে বেধম। ওর এক কথা, তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না। প্রয়োজনে সেও আত্মহত্যাই করবে, তবুও কানাডা যাবে না কিছুতেই। এই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। সব দিক সামলাতে পারছি না কিছুতেই। বিশেষ করে নিম্মির যে অবস্থা, কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয়। অবস্থা দেখে আমিও বাবাকে মুখের ওপর বলে ফেললাম, ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না। আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে। আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে। ওকে কথা দিয়ে এসেছি, তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফিরব। প্রয়োজন হলে কলকাতায়ও নিয়ে যাব তোকে। এরপর ট্রেনে করে শিলচর। শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দফতর খুঁজে পেতে একটু বেগ পেতে হয়নি আমার। ওখান থেকে মাহবুব ও ফারুককে সঙ্গে দিয়ে দেওয়া হলো। তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। মজার কথা কি জানিস, শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত। হ্যাঁ, মাহবুব, ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন। ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সব কিছু জানে। কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল। বাপ্পিকে বললাম, আমার বাদিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবড়াস নে। ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র 3টি LMG বুলেট আর তালুতে মর্টার শেলের স্প্রিন্টার লেগেছে। এই যা। ডাক্তাররা বলেছেন ননস্টপ ব্লিডিং। এর মধ্যেও 90 মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি, তখন এ যাত্রায় মরার ফাড়া কেটে গেছে। এখন তো বহাল তবিয়াতেই রয়েছি। দেখতে পাচ্ছিস না কেমন OPS রুম সাজিয়ে বসেছি? কোনো অসুবিধা নেই। বাপ্পির ছলছল চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার। আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এলো ঠিক বুঝতে পারলাম না। অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না। উপযুক্ত চিকিৎসার জন্য
তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। ঠিক বলেছেন বাপ্পি ভাই, ডাক্তাররাও তাই বলেছেন। কলকাতায় গিয়ে স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছেন। কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন। তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, সেটাই আমরা সবাই চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনেকাংশে পুষিয়ে নিতে পারব সুদে আসলে। মাহবুব বাপ্পির কথায় সায় দিয়ে বলে উঠল, হক ভাইকে যে করেই হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে। এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতিও ঘটতে পারে। এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে। ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল। বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না। সবার কাছে বিদায় নিয়ে কয়েকদিনের মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। বাই রোড আমরা গৌহাটি এলাম। সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা। গৌহাটি থেকে প্লেনে কলকাতায়। সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। ওরা সবাই অশ্রুসিক্ত আবেগে বিদায় দিয়েছিল আমাদের। কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব। কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিয়োজিত হয়েছেন। ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা ও মানসিক রোগে ভুগছিলেন। যুদ্ধক্ষেত্রে বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে ডেকে পাঠানো হয়েছে। তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সে অবস্থান করছেন। যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাদের মধ্যে মন্ত্রী মাসি, ডক্টর গনি এবং তার পরিবার, অপরূপ দা ও পারমিতা বৌদি, জনাব আইয়ুব ও তার স্ত্রী গৌরীদি, প্রীতিশ নন্দী ও তার স্ত্রী রিনা, ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম। তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন। যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন। বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকটভাবে। কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন? পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই? এই ধরনের আলোচনায় সর্বদা তারা পাশ কাটিয়ে যেত অথবা থাকতেন চুপ করে। কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন। বাংলাদেশের সাথে তাদের অবস্থানকে তুলনা করা ঠিক নয়। বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এই ধরনের বিতর্কে। তাই আমরাও এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না। সময় সময়ে আমরা এ ধরনের কথাও তাদের বলেছি। বাংলাদেশের সংগ্রামে ছত্রছায়ায় কংগ্রেস, সরকারি সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ছাত্র, যুবক মেরে চলেছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে। এই ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা, কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপচাপ করে থাকতেন। তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে। থিয়েটার রোডেই আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনে প্রখ্যাত বোন স্পেশালিস্ট ডক্টর মুরালী মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যেই আলাপ করেছেন। আমার ক্ষত পরীক্ষা করে তিনি বলেন, গান পাউডার এবং বুলেট ইনজুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। ইনফেকশনটা আনতে না পারলে গ্যাংগ্রিনে টার্ন নিতে পারে। প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার। ঘাবড়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। বাস্তবতাকে মেনে নিতেই হবে। তিনি ঔষধ, ইঞ্জেকশন লিখে দিলেন 1 সপ্তাহের জন্য। বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় আমাকে শুয়ে থাকতে হয়। বাপ্পির সাথে নির্মি এসে আমাকে দেখে গেছে। রোজ তার পক্ষে আসা সম্ভব নয়। সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে। বাপ্পির মাধ্যমে ভালোমন্দ খাবার পাঠায় প্রায়ই। একদিন বাপ্পি এলো, ভীষণ গম্ভীর ভাব। বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে। তাই ঠিক, কানাডা যাওয়া নিয়ে ঝড় বয়ে গেছে বাসায়। কথা কাটাকাটি, তারপর বেধম প্রহার। বাপ্পি বলল, বাসার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, এর একটা আশু সমাধান প্রয়োজন।
তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিম্মি। তার মতো কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। ওকে কিছুতেই কানাডায় পাঠাতে পারবে না বাবা মা। মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতি ঘটছে, রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে সে। এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে? সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম। কি করে এ সমস্যার সমাধান সম্ভব কিছুই ভেবে পাচ্ছিলাম না। নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে। তারা বলল, সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। একমাত্র বিয়ে হলেই নিম্মির কানাডা যাওয়া বন্ধ হতে পারে। একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব। কিন্তু এ অবস্থায় বিয়ের জন্য তার মা বাবা রাজি হবেন কি? নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিদের বাসায়। প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না। ওদের যুক্তি, যেখানে সবকিছুই আজ অনিশ্চিত, সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন? হতাশ হয়ে ফিরে এলো নূর ও সালাউদ্দিন। ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না। অবস্থার আরও অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান হবার পর। নিম্মি আমাকে পরিষ্কার লিখে জানালো, যেভাবেই হোক না কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে, তা না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু তবুও কানাডায় আমাকে এই অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না। কি অসম্ভব দৃঢ়তা! দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়েই করব। নূর, সালাউদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো। এই ব্যাপারে গৌরীদি, গণিনানা, মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম। তারাও অভিমত প্রকাশ করলেন বিয়েই একমাত্র পথ। নিম্মিকে পত্র মারফত জানিয়ে দিলাম আমরা কিছু একটা করছি, কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে। বিয়ে তো হবে, কিন্তু নিম্মিকে কি করে ৩ নং সরোয়ার্দী অ্যাভিনিউ থেকে বের করে আনা যায়? বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাধীন দুর্গই বটে। সমস্ত ভিভিআইপিরা বাস করছেন সেখানে। তাদের নিরাপত্তার জন্য প্রায় ৩০-৪০ জন পুলিশ সার্বক্ষণিকভাবে পাহারায় মোতায়েন রয়েছে। তার ওপর নিম্মির ওপর রয়েছে কড়া নজর। বাড়ির বাইরে যাওয়া ওর জন্য নিষিদ্ধ। সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা আঁটা হলো। মিসেস জামান, নাইলা, লুবনা ও গৌরীদি যাবেন নিম্মিদের বাসায়। নাইলা, লুবনা নিম্মির বন্ধু, বিধায় মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিত আছে। নাইলা, লুবনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল সংগঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করছিলেন, সেটা তখন প্রায় সর্বমহলেই জানা। নিম্মি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার ওসিলায় যাবেন তারা। ঠিক হলো। কথার ফাঁকে নায়লা ও লুবনা নিম্মিকে যে করেই হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। বাইরে নূরেরা গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবে। এরপর গাড়ি করে সোজা মৈত্রী মাসির বাড়ি। বিয়ে সেখানেই হবে। গণিনানা বিয়ের কাজী, রেজিস্ট্রার এসব সবকিছুর দায়িত্ব নেবেন। সালাউদ্দিনকে আনুষঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেয়া হলো। পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেডকোয়ার্টার্সের গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী। এছাড়া অন্য কাউকে কিছু বলা হলো না। বিয়ের দিন ধার্য হলো 16ই আগস্ট সকাল 10টার দিকে। নায়লারা গিয়ে উপস্থিত হলো 3 নং সরোয়ার্দী অ্যাভিনিউতে। প্ল্যান মতো আলাপের এক ফাঁকে নায়লা এবং লুবনা বসার ঘর থেকে গিয়ে হাজির হলো নিম্মির ঘরে। সেখানে পৌঁছে নিম্মিকে নায়লা বলল, এক্ষুনি চলো আমাদের সাথে, আজ তোমার বিয়ে। প্রথমটায় হতচকিত হয়ে গিয়েছিল নিম্মি, কিন্তু মুহূর্তেই বুঝে নিল সবকিছু। অসীম সাহসের পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো নিম্মি। যে কোনো কুমারী মেয়ের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব দুরূহ কাজ। নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতাই সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে। শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিল না ঠিক মতো। নায়লা ও লুবনা ওকে দুদিক থেকে ধরে প্রায় বহন করে পেছনের সিঁড়ি দিয়ে কোনো মতে অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাহিরে। সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে। ওখানে আমরা অপেক্ষা করছিলাম। সব বন্দোবস্ত প্ল্যান মতো ইতিমধ্যেই করা হয়েছে। সালাউদ্দিন নিম্মির জন্য 20-25 টাকা দামের 2টো শাড়ি এবং আমার জন্য 10 টাকা দামের একটি পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। সেগুলো পরেই আমাদের বিয়ে হলো। সালাউদ্দিন হলো নিম্মির উকিল বাপ। সাক্ষী হয়ে রইলেন
গনিনানা, গৌরিদি, নূর এবং মিসেস জামান। বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মৈত্রী মাসি আমাদের আশীর্বাদ করলেন। বিয়ের দলিল রেজিস্ট্রি করতে 2-3 দিন সময় লাগবে। এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের, কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য। গৌরীদি ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ীর পার্ক স্ট্রিটের একটা গেস্ট হাউস, ছোট্ট কিন্তু সাজানো গেস্ট হাউস। সেখানেই হবে আমাদের বাসর এবং মধুচন্দ্রিমা। আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না। সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হলো গেস্ট হাউসে। নাইলা, গৌরিদি, নূর এবং সালাউদ্দিন আমাদের পৌঁছে দিল। রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে নাইলা, লুবনারা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসর ঘর। ওরা চলে যাবার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম। সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে যার ফলে চিন্তা ভাবনার কোনো অবকাশ আমরা পাইনি এতক্ষণ। একটা ঘোরের মধ্যেই কেটে গেছে পুরো দিনটি। ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিম্মি। অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়ল সে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। সময় সব সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বেচারি ভীষণভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এক সময়। পরদিন সকালেই নূর এসে জানালো আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। নিম্মির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন। আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে। প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছেন যে করেই হোক আমার এবং নিম্মির খোঁজ করে তাকে বের করতেই হবে কোথায় আছি আমরা। প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্মিকে উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তাও গ্রহণ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই। ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীও। ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত। একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিত হয়েছেন। নূরকে বলেছেন ডালিমের মতো যোগ্য অফিসার কি করে এ ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। নূর আমাদের সাবধান করে দিয়ে বলল, স্যার আপনারা ঘরের বাইরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত। গনি নানা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার। দলিলটা হয়ে গেলেই সবাইকে বুঝিয়ে ব্যাপারটা আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে। একবার স্থির করেছিলাম বাপ্পিকে একটা ফোন করে সবকিছু জানিয়ে ওকে বলি আমরা ভালোই আছি, কিন্তু নূরের কথায় সেটা করা সম্ভব হলো না। 19 তারিখে আমাদের হাতে দলিল পৌঁছে গেল। সেদিন সমস্ত ব্যাপারটা সালাউদ্দিন, নূর এবং গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন। সমস্ত কিছু বিস্তারিত জানবার পর জনাব তাজউদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটা একটা মীমাংসা করে দেবার জন্য। জনাব তাজউদ্দিন সেদিনই নিম্মির বাবাকে এবং আমাকে ডেকে পাঠালেন থিয়েটার রোডে। নিম্মির বাবার পৌঁছার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম দুজনে। তারা আশীর্বাদ করলেন। জনাব তাজউদ্দিন বললেন যা হবার তা হয়ে গেছে। জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন। তিনি এলে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দুজনকেই, এতে কাজ হবে। কারণ জনাব চৌধুরী শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতোই সরল এবং কোমল। অনেকক্ষণ পর জনাব চৌধুরী ও বাপ্পি এসে পৌঁছালো। নূর তাদের অভ্যর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এলো। সেখানে কর্নেল ওসমানীও উপস্থিত ছিলেন। আমাদেরকেও হাজির করানো হলো আসামির মতো। ঘরে ঢুকতেই জনাব তাজউদ্দিন গর্জে উঠলেন, কি করেছ তোমরা? এত বড় দুঃসাহস কি করে হলো? আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে মানুষই কার্যকলাপে। বিয়ে শাদী বাচ্চাদের পুতুল খেলা নয়। মুরব্বীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। জলদি তোমার বাবার কাছে মাফ চাও। এরপর নিম্মির বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন, চৌধুরী সাহেব ওরা আপনারই সন্তান, ভুল করে ফেলেছে, না বুঝে ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন। প্রধানমন্ত্রীর কথা শেষ হতেই আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম। নিম্মি কান্নায় ভেঙে পড়ল। ওতেই মোক্ষম কাজ হলো। মোমের মতো গলে গেলেন চাচা, মানে নিম্মির বাবা। নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন। আমাকেও টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। নূর, সালাউদ্দিন ওরা সব তৈরি ছিল। মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকলো বেয়ারা। এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হলো থিয়েটার রোডে। চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করায়। তিনি ভীষণ জেদি এবং তীব্র অভিমানী।
তার রাগ না কমলে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না। এতে হিতে বিপরীত হবার সম্ভাবনা। ঠিক হলো আরও কিছুদিন আমাদের গেস্ট হাউসেই থাকতে হবে। বাপ্পিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করেছিল আমাদের ওপর। অতি কষ্টে তার মান ভাঙাতে হয়েছিল আমাদের দুজনকে। বাবা চলে যাবার পর জনাব তাজউদ্দিন বলেছিলেন, দুজনকে পছন্দ করে দুঃসাহসিকভাবে বিয়ে করেছ। এখন থেকে তোমরা দুজনেই হবে দুজনের অবলম্বন। দুঃখ করো না, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আমাদের বিয়েও হয়েছিল ঠিক তোমাদের মতো করেই, সবার অমতে। আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও। তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই নূর, সালাউদ্দিনেরা সব আমাদের নিয়ে হাসি ঠাট্টায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল। কর্নেল ওসমানীও এসে যোগ দিলেন আমাদের সাথে। সবাই সেদিন একসাথে রাতের খাওয়া খেলাম। বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন। বিদেশের মাটিতে জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজউদ্দিন, কর্নেল ওসমানী, গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, ক্যাপ্টেন চৌধুরী, ক্যাপ্টেন সালাউদ্দিন, লেফটেন্যান্ট নূর, মৈত্রী মাসি, গৌরীদি, গণিনানা, মিসেস জামান, নায়না, লুবনা, জনাব আইয়ুব, প্রীতিশ নন্দী, রিনা, ইন্দু, ডক্টর মুখার্জি, অপরূপদা এবং ওদের মতো অন্য সবার কাছে থেকে যে উষ্ণ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছিলাম সেটা জীবনে কখনোই ভোলা যাবে না। আমরা দুজনেই তাদের কাছে চির ঋণী হয়ে থাকব সারা জীবন। কদিনে টেনশনে ঠিকমতো ওষুধপত্র খাওয়া হয়নি, ফলে চিকিৎসা বিঘ্নিত হয়েছে। তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করে বেড়ে গেল। ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। তাড়াতাড়ি ডাক্তার মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হলো। ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, ঠিকমতো চিকিৎসা না হওয়ায় এবং ঔষধপত্র না খাওয়ায় হাতে গ্যাংগ্রিন শুরু হয়েছে। এই পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে, তা না হলে পুরো হাতটাকেই কেটে ফেলতে হতে পারে। ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেল। আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত। আমি হাসপাতালে ভর্তি হলে নিম্মি একা একা ফ্ল্যাটে কি করে থাকবে? আবার সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডক্টর গনি। নিম্মি আমার মেয়ে, ও আমার বাসায় থাকবে, তুমি এ নিয়ে চিন্তা করো না। আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও। গনি নানার কথায় কিছুটা আশ্বস্ত হলাম। পারমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হাসপাতালে। আমার অপারেশন করলেন ডক্টর মুখার্জি। গ্যাংগ্রিন রোধ করার জন্য বা হাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে, তবুও আল্লাহর রহমতে বা হাতটা বাঁচানো সম্ভব হয়েছে। ডক্টর মুখার্জি অপারেশন শেষে মন্তব্য করেছিলেন, আর কয়েকটা দিন দেরি হলে পুরোটা বা হাতই কেটে ফেলতে হতো। পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয়। আমি বুঝতে পারি ভেতর ভেতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে। বাড়িঘর একান্ত আপনজন সবাই থাকতে আজ ও ভীষণ একা। একটু আশ্রয়ের জন্য আজ তাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো। তার উপর আমার শারীরিক অবস্থা নিয়ে ও বিশেষভাবে চিন্তিত। বাপ্পির কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাচা ভেঙে পড়েছেন। তিনি আমাদের এই মুহূর্তেই বাসায় নিয়ে যেতে চান, কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে কথাটা কিছুতেই উঠাতে পারছেন না জনাব চৌধুরী। অত্যন্ত স্নেহবৎসল খালাম্মা। তিনি নিম্মির ওপর যে অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক, কারণ নিম্মি তার খুবই আদরের। আর সেই নিম্মি এ ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালাম্মা। তার বিশ্বাসের অবমাননা করেছে নিম্মি, এটাই তার ক্ষোভের প্রধান কারণ। সবকিছু মিলিয়ে বাসার একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। এর সবটুকু চাপ পড়েছে নিম্মির মনের ওপর। বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। পাছে আমি মনে কষ্ট পাই এই কারণে। শুধু আমার জন্যই বেচারি জান আমার মুখ বুঝেই সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে। ওর ত্যাগ, সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। ভাবছিলাম ওর এই অসহায় অবস্থার জন্য আমিই দায়ী। অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে। মনে মনে ঠিক করলাম, যেভাবেই হোক না কেন তাকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার আমাকেই করতে হবে। সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো। হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম নিম্মিদের বাসায়। চাচা, বাপ্পি, মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরল। আমি বাপ্পিকে জিজ্ঞেস করলাম, খালাম্মা কোথায়? বাপ্পি জানালো, আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান, বের হন না খুব একটা, কারো সাথেই তেমন কথাবার্তা বলেন না প্রয়োজন ছাড়া। সব শুনে আমি সোজা চলে গেলাম তার ঘরে। তিনি বিছানায় শুয়েছিলেন। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম, খালাম্মা আমাদের মাফ করেন। মাফ আপনাকে করতেই হবে। ঘটনার আকস্মিকতায়
তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে হঠাৎ বলে উঠলেন, আরে পাগল ছেলে, কি করছো? হাতে ব্যথা পাবে যে। আমি আপনাকে নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করেন। দৃঢ়তার সাথেই বললাম আমি। উষ্ণতায় জমা বরফ গলে গেল নিমিষে। মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দুহাতে জড়িয়ে ধরলেন। তার চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা। ধরা গলায় জিজ্ঞাসা করলেন, নিম্মি কোথায়? বললাম, বসার ঘরে। আমাকে নিয়ে চলো। বললেন, আমার অতি প্রিয় খালাম্মা। তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে। আমাদের দেখে সবাই অবাক। কি করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটে উঠেছে। নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আদরের নিম্মিকে বুকে ধরে আবেগের অতিশয্য নিজেকে আর সামলাতে পারলেন না খালাম্মা। সব বাঁধ ভেঙে গেল। মান, অভিমান, রাগ সব ভেসে গেল অশ্রুর বন্যায়। দুজনেরই সে কি কান্না! আমরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম। সেই দিন গনি নানার বাড়ি থেকে চলে আসতে হলো আমাদের। ধন্যবাদ সবাইকে পঞ্চম পর্বটি শোনার জন্য। পরবর্তী পর্ব পেতে হলে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অডিওটি সবার আগে পেতে হলে বেল আইকনে একটা প্রেস করবেন। আর বইটি পড়ে কেমন লাগছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।